ঘোষিত সময়ে নির্বাচনের জন্য উপযুক্ত সময় লন্ডনের চ্যাথাম হাউজে প্রধান উপদেষ্টা বললেন, গণহত্যার জন্য 10 মাসেও দুঃখ প্রকাশ করেনি আওয়ামী লীগ। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক সুবাতাস বয়ে আনবে দেশের রাজনীতিতে, আশা রিজভির। আস্থার পরিবেশ তৈরি হবে রাজনীতিতে, ধারণা বিশ্লেষকদের। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ, বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। করোনার সংক্রমণ প্রতিরোধে বন্ধ নজরদারি জোরদারের পাশাপাশি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার 7 পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। একদিনে 10 জনের করোনা শনাক্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এপ্রিলকে জাতীয় নির্বাচনের জন্য সঠিক সময় উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ। গতকাল লন্ডনের চ্যাথাম হাউজে সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, সব দলের সাথে আলোচনা করে জুলাই সনদ ঘোষণা করা হবে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। যুক্তরাজ্য সফরে বুধবার লন্ডনের চ্যাথাম হাউজে সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বিচার সংস্কার কমিশন ও নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, 17 বছর পর ইতিহাসের সেরা নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ। Well, I keep saying that we will have the most beautiful election we ever had in our history. And the time is right. People are ready. When you have an election after many, many years, after 17 years, you are having first time a real election. Excitement in the country that we will really go and cast our vote. In this meantime, with the 17 years, imagine all the young people who are coming to that voting age, they are piling up. They never had the opportunity to cast their first vote. সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই হবে জুলাই চার্টার। We celebrate all the parties signed that agreement. That we call it July Charter, and we are waiting for July to come next month. This charter will be presented to the nation, July Charter, and we celebrate. On this basis, now we'll have the election. দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বলেও জানান প্রধান উপদেষ্টা। Safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. Why not leave the question of the trial to the next elected government? What would you say? Why is this interim government going to deal with it? I didn't decide it. We are given this task by the people who invited us to take the responsibility, 3 tasks. And we accepted those 3 tasks. We are just going through that. নির্বাচিত সরকারে থাকার ইচ্ছে নেই বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। No way. No way. Good one. I think none of our cabinet members would like to do that, not only me. So our job is to make sure the transition is managed well. অন্তর্বর্তী সরকারের সাথে দিল্লির সম্পর্ক নিয়েও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Please bring it to make changes happen in Bangladesh. This is the time for Bangladesh to change fundamentally, not just a touch and go kind of thing. It's fundamental changes Bangladesh is waiting. এর আগে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। সাক্ষাতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার, গণতান্ত্রিক উত্তরণ, রোহিঙ্গা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বুধবার দিনের বিভিন্ন সময় লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাদের সাথে প্রধান উপদেষ্টার আলোচনা হয় বিভিন্ন ইস্যুতে। পরে এ বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোনাথন পাওয়েল এর সাথে মিটিং। জোনাথন পাওয়েল আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যক্তিত্ব। তো এইখানে জোনাথন পাওয়েল খুবই ব্রিটিশ লেবার পার্টির মধ্যে তার যথেষ্ট সুনাম আছে এবং উনি এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তার সাথে মূলত আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে।
বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে, আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে। গোটা জাতি এখন লন্ডনের দিকে তাকিয়ে। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি জানান, এরই মধ্যে ডিসেম্বরের নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরছে বিএনপি। আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব বলেও জানান রুহুল কবির রিজভী। এ সময় প্রতিবেশী রাষ্ট্রের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষ পরায়ণ হয়ে উঠছে। বিশেষ করে শেখ হাসিনা পতনে তারা হিংস্র হয়ে উঠছে। বিদেশি তকমা দিয়ে সীমান্ত এলাকায় পুশিনের হিড়িক পড়ে গেছে বলেও মন্তব্য রিজভীর। দেশ, জাতি এবং দুর্ভাগা গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে, যে আমাদের গণতন্ত্রকে চিরস্থায়ী করা, এটাকে শক্তিশালী করা এবং সর্বোপরি এদেশের মানুষ যাতে প্রত্যেকেই একজন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ইউনিট হিসাবে, যেটা গণতন্ত্র নিশ্চিত করে, গণতন্ত্র প্রত্যেকটি মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে, এই জিনিসগুলো প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠকটি, আমি আগেও বলেছি, এটি ঐতিহাসিক এবং অতীব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী শুক্রবার অনুষ্ঠেয় বৈঠকের ফলে দুর্বল হয়ে পড়া জাতীয় ঐক্য সুদৃঢ় হবে। রাজনৈতিক পরিমণ্ডলে তৈরি হবে আস্থার পরিবেশ। এদিকে বৈঠকে রাজনীতির জন্য ইতিবাচক বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারাও। আল মাসুমের ক্যামেরায় নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচনের তারিখ, সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বিরোধ তীব্র হয় সম্প্রতি। ফলে 5 আগস্ট পরবর্তীতে গড়ে ওঠা জাতীয় ঐক্য নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, রাজনীতিতে দেখা দেয় অস্থিরতা। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অনুষ্ঠেয় বৈঠককে দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং বৈশ্বিক পর্যায়ে দেশের অবস্থান তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। বিএনপির সাথে সরকারের দূরত্ব দিয়ে কেউ ফায়দা লুটতে চেষ্টা করেছিল, সেটা আর এখন সম্ভব না। এর ফলে সরকার এবং বিএনপি যে ঐক্যবদ্ধ, সরকার যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে কাজ করতে চায়, এইটা প্রমাণিত হচ্ছে এবং সরকারের সামনের কাজগুলো সফলভাবে পূর্ণতা পাবে। বিএনপিও একটা সাফল্যের সাথে এগিয়ে যাবে। এদিকে এনসিপি নেতা সারোয়ার তুষার মনে করেন, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ ইতিবাচক। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান আর একজন একটা প্রধান দলের প্রধান ব্যক্তিত্ব, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে, এটা রাজনীতির জন্য ভালো। এই সংস্কৃতিটা তো আমরা লম্বা সময় ধরে দেখতে পাইনি, মানে মিসিং ছিল আর কি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, পবিত্র ঈদুল আজহার টানা ছুটির শেষ দিকে আজ রাজধানীতে ফিরছেন অনেকে। ঢাকা ছেড়ে যাচ্ছেনও বহু মানুষ। কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। রিশান, কমলাপুর রেল স্টেশনে এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। আইরিন, সরকারের যে ঈদের ছুটি ঘোষণা করা ছিল, ঈদুল আজহা উপলক্ষে ছুটি যে 14 তারিখ পর্যন্ত, সেই ছুটি কিন্তু এখনো শেষ হয়নি। তারপরও কর্মব্যস্ত মানুষ বা বেসরকারি চাকরিজীবী যারা, তারা কিন্তু আসলে ঈদ পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন। ঢাকায় চাঞ্চল্য ফিরছে। আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। সকালে কমলাপুরের বেশ কয়েকটি ট্রেন এসেছে দেশের বিভিন্ন গন্তব্যস্থান থেকে, এবং সেই ট্রেনগুলোতে কিন্তু ঈদের যে ভিড়, সেটি পরিলক্ষিত না হলেও এক ধরনের ভিড় ছিল। এবং সেখানে আমরা কথা বলেছি যাত্রীদের সঙ্গে। তারা যেটি বলেছেন যে ঈদুল আজহার ছুটিতে যাওয়ার সময় তারা যে ধরনের ভোগান্তিতে ছিলেন, সেই ভোগান্তিটি কিন্তু আসার সময় তাদেরকে হয়নি। তারা বেশ স্বস্তির সঙ্গেই ঢাকা ফিরেছেন, এটি তারা জানিয়েছেন। অর্থাৎ যাওয়ার সময় যে ধরনের ট্রেন দেরি করে ছেড়েছে কিংবা অত্যাধিক ভিড় ছিল, সেটি আসলে আসার সময় তারা পাননি। তারা বলছেন আসার যাত্রাটা যথেষ্ট স্বস্তিকর ছিল। অন্যদিকে যেহেতু যারা ঈদুল আজহায় যারা ছুটিতে যেতে পারেননি, তারা কিন্তু এখন ঢাকা ছাড়ছেন। নানা প্রয়োজনে তারা ঢাকায় ছিলেন, কিন্তু এখন তারা ঢাকা ছাড়ছেন। এবং এই কমলাপুর স্টেশনে সকাল থেকে যাবার যে ট্রেনগুলো, অর্থাৎ ঢাকা ছাড়ার যে ট্রেনগুলো,
সেই ট্রেনগুলোতে কিন্তু যাত্রীদের ব্যাপক ভিড় ছিল এবং সেখানে কর্মজীবী যারা ছিলেন তারা বলেছেন যে তারা ঈদের সময় আসলে যে চাপটি তৈরি হয় ঈদের ছুটিকে কেন্দ্র করে সেই চাপটিকে তারা আসলে নিতে চাননি, সেই কারণেই তারা আসলে ঈদের পরে আসলে ছুটি যাচ্ছে এবং যেহেতু স্কুল কলেজ বন্ধ রয়েছে সেটির সুযোগ কাজে লাগিয়ে তারা আসলে নিজেদের গ্রামের বাড়ির সব বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজনের সাথে সময় কাটাতে তারা ঢাকা ছাড়ছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি যে এখন পর্যন্ত সকালে যে কটি ট্রেন ছেড়েছে সব কটি ট্রেনই কিন্তু যথাসময়েই এই কমলাপুর রেস্টুরেন্টে থেকে ছেড়েছে এবং এর আগে আমরা আসলে মহাখালী বাস স্ট্যান্ডে সব বেশ কয়েকটি বাস স্ট্যান্ড সেখানেও দেখেছি আমরা যাত্রীরা বেশ স্বস্তিতেই ঢাকা ফিরছেন, অর্থাৎ যাওয়ার সময় যে ধরনের এক ধরনের যানজট সহ নানান বিষয় ছিল সেটি কিন্তু আসার সময় তাদেরকে মোকাবেলা করতে হয়নি এবং ভাড়া সংক্রান্ত জটিলতা যেগুলো আসলে ঈদ উল আজহার ছুটির যাত্রার সময় ছিল সেটিও কিন্তু তাদেরকে মোকাবেলা করতে হয়নি। মোটা থেকে বলা যায় যে ঈদ যাত্রার যে আসার বিষয়টি রাজধানীতে ফিরে আসার বিষয় সেটি কিন্তু বেশ স্বস্তির ছিল, যেহেতু ছুটির 14 তারিখে শেষ হবে, অর্থাৎ ধারণা করা হচ্ছে রোববার থেকে ঢাকায় মানুষের চাপ এবং চলাচল যানবাহন সবকিছুই বাড়বে। আইডিন ঋষান, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হলো। যুক্তরাজ্যের এফবিআই হিসেবে পরিচিত পুলিশি সংস্থাটি এমন এক সময় সাইফুজ্জামানের সম্পত্তি জব্দের পদক্ষেপ নিল যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফর করছেন। আল জাজিরার অনুসন্ধানী শাখা আই ইউনিটকে দেওয়া বিবৃতিতে এনসিএর এক মুখপাত্র জানিয়েছেন, চলমান দেওয়ানি তদন্তের অংশ হিসেবে কয়েকটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে সংস্থাটি। এখন আর সম্পত্তিগুলো বিক্রি করতে পারবেন না সাইফুজ্জামান। গত বছরের অক্টোবরে আল জাজিরায় প্রচারিত প্রামাণ্যচিত্র দ্য মিনিস্টার্স মিলিয়ন্সে দাবি করা হয় শুধু যুক্তরাজ্যে 350টিরও বেশি বাড়ি ফ্ল্যাটের মালিক শেখ হাসিনার রাজনৈতিক মিত্র সাইফুজ্জামান। ওই প্রামাণ্যচিত্রে 56 বছর বয়সী সাইফুজ্জামান দাবি করেছিলেন শেখ হাসিনা তাকে ছেলের মতো দেখেন আর লন্ডনে ব্যবসা থাকার বিষয়টিও জানেন। লন্ডনের সেন্ট জনস উডে সাইফুজ্জামানের বিলাসবহুল বাড়িটি জব্দের তালিকায় আছে। করোনা সংক্রমণ প্রতিরোধে বন্দরে নজরদারি জোরদারের পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে 7টি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সতর্কতার কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। আগামী রবিবারের মধ্যে সারা দেশে করোনা শনাক্তের 10,000 টেস্টিং কিট হাসপাতালগুলোতে পৌঁছে যাবে বলেও জানান তিনি। এদিকে বুধবার সারা দেশে আরও 10 জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আবারও বাড়ছে প্রাণঘাতী মহামারী করোনার প্রকোপ। দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 158 জন, আর জুন মাসের প্রথম 10 দিনেই আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। 5 বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাস এবার ফিরেছে JN1 ভেরিয়েন্ট হয়ে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এরই মধ্যে চিহ্নিত হয়েছে ভাইরাসটির কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট। তাই টেস্টিং কিট আমদানির পাশাপাশি মহামারী সামাল দিতে সার্বিক প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যখন প্রয়োজন হয়েছে ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল আমরা তখন ছিল, বিভিন্ন পর্যায়ে হাসপাতাল ছিল, বেসরকারি মিলে। আপনি জানেন যে আমাদের প্রায় 885 জায়গায় পরীক্ষা চলতো এবং RT-PCR ছিল 162 এবং বেসরকারি পর্যায়ে 70টি ছিল। এগুলোর আমরা কার্য সক্ষমতা নিয়ে আমরা এখন কাজ করছি। আমাদেরকে কয়েকদিন সময় দিতে হবে, বিস্তারিত আমরা জানাতে পারবো। আর রোগীর সংখ্যা এখন এই মুহূর্তে যে অবস্থায়, তাদের চিকিৎসার জন্য কোভিড ডেডিকেটেড হাসপাতাল অ্যাকচুয়ালি জরুরি হয়ে পড়েনি। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে করোনার সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল নৌ বিমানবন্দরের IHR ডেস্কগুলোতে নজরদারি করার কথা জানান তিনি। সেই সাথে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম এড়িয়ে চলা ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে, তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে এর সংখ্যা কেমন। এটা একটা বিষয়। আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতে চাই। গ্যাদারিং অ্যাভয়েড করার জন্য
যেখানে সমাবেশ বেশি হবে, গ্যাদারিং কারোর জন্য ভালো না। একান্তই আমরা এখানে বলেছি, একান্তই যদি অ্যাভয়েড না করা যায় তাহলে মাস্ক পরতে হবে। স্বাস্থ্য ডিজি জানান, সংক্রমণ আবারও বাড়তে থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি করোনার টিকা, প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন, হাই ফ্লো নাজাল কানুলা, ভেন্টিলেটর, আইসিইউ ও এইচডিইউ সুবিধা কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। আমরা আরো জনসচেতনতা বাড়াতে চাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এবং আপনারা জানেন অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যরাতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। বুধবার রাতে মিরপুর সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর টহল দল ও পুলিশের সমন্বয়ে চলে এই অভিযান। এতে সন্দেহভাজন ব্যক্তি, হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় বৈধ কাগজপত্র, লাইসেন্স ও হেলমেট না থাকা ও অনিয়মের দায়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। এছাড়া জরিমানাও করা হয়, অনেককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে দায়িত্বরত কর্মকর্তা বলেন, নিয়মিত এমন তল্লাশি ও টহল কার্যক্রমের ফলে অপরাধ প্রবণতা কমবে। ঈদের পর ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান এখনও না খুললেও ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করেছে রাজধানী। বুধবার রাজধানীর বেশিরভাগ মার্কেট, বিপণী বিতান খুলেছে। দোকান ঝাড়া মোছার কাজ করছেন দোকানিরা। তারা জানান, এখনও বিক্রি সেভাবে শুরু হয়নি, তারপরও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। আগামী সপ্তাহ থেকে ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক গতি ফিরবে বলে প্রত্যাশা তাদের। ঈদুল আজহা উপলক্ষে 5 জুন থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিনের ছুটি চলছে। এ সময় সব সরকারি অফিস, ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর প্রভাবে এখনও অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। অলরেডি খুলে গেছে, এখন আস্তে আস্তে সবাই দোকানপাট খুলবে। আর আমাদের আশা হলো ওইরকমই যে আমরা তো ঘরে বসে থাকতে পারবো না। ঈদের পরে আপনার আমাদের এই আজকে প্রথম খুললাম, ভালোই ঈদ ট্রিট করলাম। ঈদের ছুটির পরে এখন আমরা খুলতেছি আবার নতুন করে খুলে এখনো বেচাকেনা আরম্ভ হয় নাই, আমরা খুলে বসতেছি আর কি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। ঘোষিত সময় নির্বাচনের জন্য উপযুক্ত সময়, লন্ডনের চ্যাথাম হাউসে প্রধান উপদেষ্টা বললেন, গণহত্যার জন্য 10 মাসেও দুঃখ প্রকাশ করেনি আওয়ামী লীগ। ডক্টর ইউনূস, তারেক রহমান বৈঠক সুবাতাস বয়ে আনবে দেশের রাজনীতিতে। আশার রিজভির, আশার পরিবেশ তৈরি হবে রাজনীতিতে, ধারণা বিশ্লেষকদের। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ। বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। করোনা সংক্রমণ প্রতিরোধে বন্দরে নজরদারি জোরদারের পাশাপাশি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার 7 পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। একদিনে 10 জনের করোনা শনাক্ত। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।